স্যার আনমিউট করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনকার মতো আজকের পদার্থবিজ্ঞান ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো দৃষ্টি সহায়ক যন্ত্র। দৃষ্টি সহায়ক যন্ত্র, ওকে, ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। দৃষ্টি সহায়ক যন্ত্র, আমরা দৃষ্টি সহায়ক যন্ত্র বলতে বুঝি যে সকল আলোকীয় যন্ত্র আমাদের দৃষ্টিকে সহায়তা করে, দেখতে সহায়তা করে যে সকল যন্ত্র, যেমন আমরা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এরকম যন্ত্র। যেমন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কি করি, ছোট বস্তুকে বড় করে দেখতে পাই, আর টেলিস্কোপের সাহায্যে আমরা দূরের বস্তুকে কাছে দেখতে পাই। তো এরকম যে আলোকীয় যন্ত্রগুলো আছে ওই যন্ত্রগুলোকে মূলত দৃষ্টি সহায়ক যন্ত্র বলা হয়। তাহলে দৃষ্টি সহায়ক যন্ত্র বলতে আমরা কি বুঝবো? দৃষ্টি সহায়ক যন্ত্র হলো যে লক্ষ্যবস্তু খুব ছোট যদি হয় বা বহু দূরে যদি অবস্থিত হয়, আমরা তখন এটাকে স্পষ্টভাবে দেখতে পাই না। তখন আমরা যে সকল যন্ত্রের সাহায্য নিয়ে থাকি, যে সকল যন্ত্রের সাহায্যে বস্তুকে ভালোভাবে দেখার ব্যাপারে আমাদের চোখকে সাহায্য করে থাকে, তাদেরকেই বলা হয় বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে লক্ষ্যবস্তু যদি খুবই ছোট হয় অথবা লক্ষ্যবস্তু যদি খুবই দূরে হয়, হ্যাঁ, অসীমে হয়, তখন আমার এই রকম বস্তুকে দেখার জন্য আমাদের চোখকে সহায়তা করার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয়, এই সকল যন্ত্রপাতিকেই আমরা বলছি দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। আশা করি দৃষ্টি সহায়ক যন্ত্র বলতে কি বুঝো বোঝা গিয়েছে। এইবার আমরা বলবো বীক্ষণ কোণ, ভিজুয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, ভিজুয়াল অ্যাঙ্গেল হলো যে কোন বস্তু দুই প্রান্ত থেকে নির্গত রশ্মি চোখে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বীক্ষণ কোণ, আর বীক্ষণ কোণকে আমরা দৃষ্টিকোণও বলে থাকি। তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল কিরকম আমি যদি একটু চিত্র দিয়ে তোমাদের বুঝাই তাহলে আরো তোমাদের সুবিধা হবে। ধরো এরকম যদি আমরা আমাদের চোখ চিন্তা করি, চোখের এটা লেন্স, ঠিক আছে, আর এখানে একটা অক্ষ, প্রধান অক্ষ আমরা চিন্তা করলাম। এই জায়গায় ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, ধরলাম P1, এটা ধরো A1, ওকে। আচ্ছা, তাহলে এই P থেকে একটা আলোক রশ্মি যদি লেন্সের উপর আপতিত হয়, হ্যাঁ, আপতিত হওয়ার পরে সে ধরো আপতিত হলো, আপতিত হওয়ার পরে সে ধরো এইভাবে গেল, ওকে। আচ্ছা, তাহলে এই যে আপতিত হলো এখানে একটা কোণ উৎপন্ন করে গিয়েছে θ1 বললাম, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় এই যে বিম্ব যে গঠিত হবে, বিম্ব কোথায় গঠিত হবে? রেটিনার মধ্যে, চোখের রেটিনা যে জায়গায় থাকবে এই জায়গায় কিন্তু বিম্ব গঠিত হবে, ওকে। আচ্ছা, তাহলে এই যে রেটিনার মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু বিম্ব গঠিত হবে H1, ওকে। আচ্ছা, তাহলে এই P1, এই যে বস্তু, এই বস্তুর জন্য বিম্ব এই জায়গায় গঠিত হলো। তাহলে আমরা এই দুইটার লেন্স এবং বিম্ব এর মধ্যবর্তী দূরত্ব যদি d বলি তাহলে θ1 সমান কি বলতে পারি? θ1 সমান আমরা যদি বলি H1/d বলা যায় কিনা? কারণ কোণ সমান আমরা কি জানি, চাপ বাই ব্যাসার্ধ, ওকে। এটা যদি θ1 হয় এটাও তো ডেফিনেটলি, ধরো আমরা θ1 ধরলাম, হ্যাঁ, θ1 হলো, তাহলে কোণ সমান কি, চাপ বাই ব্যাসার্ধ, তাহলে এটা হলো চাপ আর মধ্যবর্তী দূরত্ব হলো ব্যাসার্ধ, তাহলে θ1 সমান h/d। তাহলে এখান থেকে বলা যায় h1 is proportional to θ1, ওকে। তার মানে রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বের যে সাইজ সেটা বীক্ষণ, এটা কিন্তু
রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বের সাইজ। আর থিটা 1 কি? থিটা 1 হলো বিক্ষণ কোণ। বিক্ষণ কোণ। তাহলে বিক্ষণ কোণ বলতে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা? দেখো এই বস্তুটা চোখে দেখার ক্ষেত্রে যে কোণ উৎপন্ন করলো এই কোণকেই আমরা কি বলতেছি? বিক্ষণ কোণ। তাহলে বিক্ষণ কোণের ডেফিনেশন কি হবে? কোন বস্তুর দুই প্রান্ত থেকে নির্গত রশ্মি চোখে যে কোণ উৎপন্ন করে তাকে বিক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল বলা হয়। বিক্ষণ কোণ চোখে দেখা যায় এই জন্য এটাকে দৃষ্টিকোণ, চোখে উৎপন্ন কোণ এই জন্য এটাকে দৃষ্টিকোণও বলা হয়। ওকে, আচ্ছা তাহলে এখন যদি আমি একটা কাজ করি, ধরো এই বস্তুটাকে এই জায়গায় না রেখে, হ্যাঁ, এই জায়গায় না রেখে এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, A2 অবস্থানে নিয়ে আসলাম। তাকে এই P1 কে ধরো যদি এই জায়গায় নিয়ে আসি, P1 থেকে এই যে রশ্মি যাবে এবং এই উৎপন্ন হয়ে তারপরে এই যাবে, তাই না? তার মানে এখন দেখো এই জায়গায় কোণ কত? কোণ কিন্তু আরো বড় হয়ে গেছে। থিটা 2 যেটা, এটা কিন্তু আরো বড় হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কোণ যত বড় হবে, কোণ যত বড় হবে তত কি হবে? বস্তুটি আমাদের কাছে তত স্পষ্ট হবে। তার মানে এই কোণ যত বড় হবে তত স্পষ্ট হবে। আর বস্তুটিকে চোখের যত নিকটে রাখা হয়, হ্যাঁ দেখো এই জায়গায় না রেখে যদি আমি এই জায়গায় রাখি তাহলে কোণ কিন্তু আরো বড় হচ্ছে। বড় হলে এই জায়গায় হাইট যেটা, এটা আগে যেটা H1 ছিল এখন ধরো H2, এই H2 টা আগের তুলনায় কি হচ্ছে? আরো বড় হচ্ছে, তাই না? তার মানে দেখো যত কাছে আনছি তত হাইট বড় হচ্ছে, কোণ বড় হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিবিম্বটা আমাদের কাছে কি হবে? আরো স্পষ্ট হবে। সুতরাং বস্তুটিকে চোখের যত, কোনো বস্তুকে চোখের যত নিকটে আনা যায় তত বস্তুটি কি হয়? স্পষ্ট হয়। আর বস্তুটিকে চোখের যদি অতি নিকটে আনলে তা কিন্তু আর হয় না। কারণ কি, অতি নিকটে আনলে সেটা ওই যে বিম্ব যেটা, এটা 25 সেন্টিমিটারের কম, মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এর চেয়ে কম দূরত্বে চলে আসে, তখন আর এটা সম্ভব হয় না। এই সমস্যা দূর করার জন্যই মূলত টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা বিক্ষণ কোণ কি বুঝতে পারবো। এবার আসো কৌণিক বিবর্ধন। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন আমরা 9 এ আগেও পড়ে আসছি যে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বকে বিবর্ধন বলা হয়। আর এইবার আমরা পড়বো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা অ্যামপ্লিফিকেশন পাওয়ার। হ্যাঁ, আমরা যখন কোনো বীক্ষণ যন্ত্রের বিবর্ধন, বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিবর্ধন হিসাব করব, তখন বিজ্ঞান যন্ত্রের সামনে যখন কোনো বস্তু রাখি আমরা, তখন তার প্রতিবিম্ব কোণ উৎপন্ন করে আর বস্তুটা যে কোণ উৎপন্ন করে, দুটার যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলি আহ কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধনকে যদি এম দ্বারা প্রকাশ করি, এম হলো বিটা বাই আলফা। এটা হলো প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বিক্ষণ কোণ। আর এটা হলো বস্তু দ্বারা
বস্তু দ্বারা চোখে উৎপন্ন বিক্ষণ কোণ। তাহলে কৌণিক বিবর্ধন বলতে আমরা বুঝি যে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বিক্ষণ কোণ এবং বস্তু দ্বারা চোখে উৎপন্ন বিক্ষণ কোণের অনুপাতটাই হলো মূলত কৌণিক বিবর্ধন। বিক্ষণ যন্ত্রের রৈখিক বিবর্ধনের প্রয়োজনীয়তা তেমন নাই, হ্যাঁ, কারণ এই যন্ত্রে প্রতিবিম্বর প্রকৃত আকার নয়, আপাত আকার বিবেচনা করা হয়। যেমন দূরবীক্ষণ যন্ত্রে যখন যখন বিম্ব গঠিত হয় তখন এই বস্তুটা কিন্তু অসীম দূরে থাকে, তাই না? বস্তুর যে রিয়েল যে সাইজ, এই সাইজ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, রিয়েল যে আকার সেটা আমাদের দেখাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও প্রতিবিম্বকে আমরা কিন্তু যথেষ্ট বড় দেখি, তাই না? তো একইভাবে মাইক্রোস্কোপেও তাই দেখা যায়, প্রতিবিম্ব যথেষ্ট বড় দেখায় কারণ বিক্ষণ কোণ সাধারণত বেশ বড় হয়ে থাকে। তাহলে আমরা যখন অ্যাঙ্গুলার বিবর্ধন হিসেব করব তখন প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ এবং বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণের অনুপাত নিয়েই কৌণিক বিবর্ধন হিসাব করে থাকব। এইবার আসলো আমরা এইরকম দৃষ্টি সহায়ক কিছু যন্ত্র নিয়ে আলোচনা করি। মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ আমরা নিশ্চয়ই আগেও জেনে আসছি, এর নাম আমরা শুনেছি। যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। সর্বপ্রথম 1618 সালে বিজ্ঞানী হুক এই যন্ত্র ব্যবহার করে উদ্ভিদ ও প্রাণীর টিস্যুর মধ্যে কোষের অস্তিত্ব খুঁজে পান, তাই না? আচ্ছা, মাইক্রোস্কোপকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্পল মাইক্রোস্কোপ আর একটা হলো কমপ্লেক্স বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা প্রথমে আলোচনা করব সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে। সরল অণুবীক্ষণ যন্ত্র, যেটা সাধারণত বিবর্ধক কাঁচ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। ম্যাগনিফাইং গ্লাস, ওকে। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাস আমরা সবাই চিনি, আমাদের আগে বায়োলজি বক্সে বা এখনকার যে বায়োলজি বক্সে সবার বক্সেই আছে অতসী কাঁচ, যাকে আমরা বলি ম্যাগনিফাইং গ্লাস, তাই না? তো এই অতসী কাঁচকেই আসলে সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। এই ক্ষেত্রে আমরা বস্তুটা কোথায় রাখি? বস্তুটা রাখলে পরে বস্তুটা যখন আমরা লেন্সের সামনে বা বিবর্ধক কাঁচের সামনে রাখি তখন কি হয়, তার একটা সোজা বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সরল মাইক্রোস্কোপ বলতে আমরা কি বুঝি? যে কোনো ক্ষুদ্র বস্তুকে স্পষ্ট বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্সকে একটি হাতল যুক্ত ফ্রেমে আবদ্ধ করে যে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা হয় তাকে সরল মাইক্রোস্কোপ বা বিবর্ধক কাঁচ বলা হয়। এটা ম্যাগনিফাই কিভাবে হচ্ছে এটা যদি আমরা একটু দেখি, ধরো হলো এই লেন্স, ওকে, আর এই হলো লেন্স। লেন্সের সামনে ধরো এই আমরা একটা বস্তু রাখলাম, পি কিউ বস্তু। আমরা জানি কোনো বস্তু যদি বিস্তৃত বস্তু হয়, আমরা আগের ক্লাসগুলোতে বলেছি আমরা তিনটা রে বিবেচনা করি। এক্ষেত্রে একটা রে হলো প্রধান অক্ষে বরাবর আসবে, আর আরেকটা রে কি হয়, আরেকটা রে আলোক কেন্দ্র দিয়ে যায়, আর আরেকটা প্রধান অক্ষে সমান্তরালে পতিত হয়, তাই না? পতিত হয়, এই দিক বরাবর যায়, এই দিক বরাবর হয়ে তারপর কি হবে, এইভাবে বেঁকে আসবে, ওকে। আচ্ছা, এইভাবে এই জন্য এখন দেখো এখানে যদি আমার কোনো চোখ থাকে, চোখ থাকে, এই চোখটা কি দেখবে? এই চোখটা তখন কি দেখবে? চোখ দেখবে এই রেটা, এটাকে যদি পিছন দিকে বাড়াও, এটাকেও যদি বাড়ালে কি হবে?
এটা যদি P1 এটাকে যদি Q1 বলো, তাহলে মনে হবে এই P1 Q1 থেকে বস্তুটা আসছে, তাই না? P1 Q1 থেকে বস্তুটা আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তার ম্যাগনিফিকেশন বের করতে পারি চাই, তাহলে m সমান কি বলবো? আমরা বলবো P1 Q1 বাই কত? PQ। ওকে, আচ্ছা। কিছু নাম আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো ওখান থেকে আমরা কোন কোন হিসাব করে তারপরে কিন্তু ওই আসলে মূলত কোনটা হিসাবেই আসছে, পরে আমরা ওটাকে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনে কনভার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তা এই ক্ষেত্রে আমরা b প্লাস 1 বাই সমান সমান 1 বাই f, এখানে আহ, তোমরা যদি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে এইভাবে আমি লিখতে পারি, দেখো। আর একটু যদি তোমরা মনে করো m সমান বিটা বাই আলফা, ওকে, আমরা একটু আগে যেটা পড়েছিলাম, তাহলে কোণ P1 ও Q1 আবার কোণ P ও Q, ওকে, এটা বলতে পারি না আমরা? আচ্ছা, তারপরে tan P1 ও Q1, tan P ও Q, tan থিটা সমান কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে P1 Q1 বাই ও Q1 P1। আচ্ছা স্যার, এখানে আমরা ট্যান কেন নিলাম? tan থিটা তো আমরা লব এবং হরে tan থিটা ধরলে অসুবিধা নাই, অসুবিধা তো নাই, স্যার তাই না? তাহলে এখানে স্যার কোণ ছোট হওয়ার কারণে তো স্যার ট্যান ধরা হয়েছে। তাহলে স্যার এখানে স্যার কোণটা রেডিয়ানে নেওয়া হয়েছে না এটা এটা ডিগ্রি পদ্ধতি? এটা জাস্ট একটা এটা জাস্ট হলো একটা জ্যামিতিক ব্যাপার। এখানে তুমি সাইন থিটাও যদি ধরো কোনো অসুবিধা নাই, কস থিটাও ধরো অসুবিধা নাই, হ্যাঁ। আমরা tan থিটা ধরেছি লম্ব এবং ভূমি দুটাকে আমরা আনলে ওই দুইটা মান থেকে আমরা একটা জিনিস দেখাতে চাচ্ছি, ওই জন্য এটা আনতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে স্যার এই এখানে কোণ কোণের এখানে স্যার কোণটা বুঝি কি না আমরা থিটায় স্যার এখানে কোণটা কি আমরা রেডিয়ানে ধরছি না কি ডিগ্রিতে ধরছি? কোনটা রেডিয়ানে? P1 ও P1 ও Q1, হ্যাঁ। তাহলে ধরো P1 ও Q1, এটাতে আমরা আচ্ছা tan থিটা ধরলাম, এটাতে আমরা লম্ব বাই ভূমি, এটাতে লম্ব কত? কারণ আমরা এই যে কোণ, এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে এখানে যে কোণ, হ্যাঁ, আহ, ওই যে কি বলে এই ত্রিভুজটা যে কোণ উৎপন্ন করলো, হ্যাঁ, এটা হলো তার বিকোণ কোণ কিন্তু। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা ধরো কি কি লিখতে পারি? কি লিখতে পারি দেখো, আহ, এটার লম্ব P1 লম্ব হলো P1 বাই ও Q1, আর P ও Q এটার লম্ব কত? PQ বাই ও কিউ। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ, বোঝার সুবিধার্থে আমি একটা কাজ যদি এইভাবে করে দিই, তাহলে তোমাদের আরো একটু সুবিধা হবে।
এই ক্যালকুলেশনটা করার জন্য তোমাদের আরেকটু কাজ আমি বুঝার সুবিধার্থে একটু এভাবে করে দিই। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি এখানে যে আমরা যে হিসাব করি রৈখিক বিবর্ধন দ্বারা আসলে মূলত এটা অ্যাঙ্গুলার ইয়ে থেকে এসেছে। হ্যাঁ, তো তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা কিউ প্রাইম, এটাকে p1 প্রাইম, আর এটাকে এই জায়গায় করে ধরো এটা হলো p1। ওকে, আচ্ছা এইবার আসো তাহলে m আমরা বলতে চাচ্ছি, m বলতে চাচ্ছি বিটা বাই আলফা। বিটা হলো p প্রাইম ও কিউ প্রাইম, আর আলফা হলো p1 ও কিউ প্রাইম। দেখো p প্রাইম ও কিউ প্রাইম, ঠিক আছে, এটা যেটা এই প্রতিবিম্ব যে কোণ উৎপন্ন করেছে এটা হলো বিটা, আর আলফা হলো p1 ও কিউ প্রাইম। p1 ও কিউ প্রাইম মানে একই পজিশন থেকে, এই বস্তুর সাইজ তো এটা, এই বস্তু যদি এই জায়গায় থাকতো এই জায়গা থেকে এই চুকে যে কোণ উৎপন্ন করতো এটা হলো আলফা। ওকে, আচ্ছা না হলে এই জায়গা থেকে হিসাব করলে দুটার একই কোণই হয়ে যাবে, তাই না, একই কোণ। তো এটা হলো বিটা, আর এই জায়গায় এটা যেটা এটা হলো আলফা। ওকে, আচ্ছা তাইলে আহ এই জায়গা থেকে আমরা এখন tan p প্রাইম ও q প্রাইম, tan p1 ও q প্রাইম। ওকে, তাইলে এখান থেকে আমরা লিখতে p1 p প্রাইম q প্রাইম বাই হবে ও q প্রাইম, আর p1 q প্রাইম বাই ও q প্রাইম। এখন দেখো ও কিউ প্রাইম দুইটা কাটা যাবে, আর উপরে থাকবে p1 q প্রাইম বাই p1 q প্রাইম, তাহলে p প্রাইম q প্রাইম বাই pq। ওকে, ও p1 যে কথা ও q প্রাইম একই কথা, বা ও কিউ আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে ও কিউ যেটা, ও কিউ হলো নিচে যেটা এটা হলো ইউ, আর এটা ও কিউ প্রাইম যেটা এটা কিন্তু ইমাজিনারি, তো মাইনাস। তাহলে দেখো আলটিমেটলি, তাই যদি আমি এম সমান, কেউ যদি লিখে এম সমান মাইনাস ও কিউ প্রাইম, বা এটাও যদি লিখে মাইনাস লিখে ফেলি, কারণ ওই যে ওইটা কেউ যদি মাইনাস বি বাই ইউ লিখে তাও কিন্তু তার হয়ে যাচ্ছে, তাই না, মাইনাস হয় আসলে বস্তুটা উল্টো ইমাজিনারি হওয়ার কারণে মাইনাস এসেছে, অবাস্তব হওয়ার কারণে মাইনাস এসেছে। তো এখন দেখো যে ওই অ্যাঙ্গুলার, আমি যেটা বলতে চাচ্ছি যে মূলত আমরা এটা যে লিখি, হ্যাঁ এটা কিন্তু ওই অ্যাঙ্গুলার থেকেই আসলে হিসাব করে নিয়ে আসা হয়েছে, আমরা সরাসরি লিখে ফেলি ওই হিসাব এর ক্ষেত্রে, ঠিক আছে। কারণ মাইক্রোস্কোপের ক্ষেত্রে বা টেলিস্কোপের ক্ষেত্রে মূলত রৈখিক বিবর্ধনের তুলনায় আমরা অ্যাঙ্গুলার বিবর্ধনকেই প্রায়োরিটি দেই, এবং অ্যাঙ্গুলার বিবর্ধন যেটা ম্যাগনিফিকেশন, সেটার দ্বারা কিন্তু একুরেট মান বা একুরেট হিসাব হয়ে থাকে। তারপর চলে যাই আমরা লেখা 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। আমরা এখন জাস্ট একটা গাণিতিক কাজ করব, বি দ্বারা সবগুলোকে গুণ করে দিই, সবকে বি দ্বারা গুণ করে দেই। এই জায়গাটা থাকতেছে 1 বি বাই সমান এফ। এখন এই, তাই না, আচ্ছা তাহলে কিউ কে যদি ওই পাশে নেই তাহলে মাইনাস বি বাই কিউ, আর 1 মাইনাস বি বাই এফ হবে, ঠিক আছে। তো এটাকে আমরা m লিখতে পারি, m সমান 1 মাইনাস বি বাই এফ।
আচ্ছা, তাইলে তাই যদি হয় তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, লেন্সটা কিন্তু উত্তল লেন্স, তার মানে এফ কি হবে? উত্তল লেন্স হলে এফ পজিটিভ হয়, তাই না? আর অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব কিন্তু চোখের মধ্যে গঠিত হয়েছে, তাহলে বি সমান যেটা হবে, বিম্বটা আমরা যদি ধরি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে, তাহলে কি হবে? মাইনাস বি। বাস্তব বিম্ব এম সমান বি বাই এফ হবে। ওকে, আচ্ছা, এই ডি কিন্তু ডি হলো 25 সেন্টিমিটার। আচ্ছা, এইবার আমরা যদি চোখ এবং লেন্স দুইটার মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে, সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করি নাই। আর চোখ আর লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব, যেটা ডি আমরা বলেছি, ডি সমান হবে বি প্লাস এ, এই দূরত্ব আমরা এ ধরে ফেললাম। হ্যাঁ, প্রতি লেন্সের আলোক কেন্দ্র থেকে হলো কিন্তু বি, প্রতিবিম্বের দূরত্ব বি, আর এই এটা হলো চোখ আর লেন্সের যে দূরত্ব, এটা মানে ডি যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে বি প্লাস এ দাঁড়াবে। তখন ডি দাঁড়াবে বি প্লাস এ। তার মানে তখন আমাদের যে সূত্র ছিল কি, এম সমান 1, আচ্ছা, তো ওখানে মানে একসাথে বসাই দিই যদি আমরা, এম সমান 1 প্লাস বি মাইনাস এ বাই এফ। কারণ বি সমান, এই দেখো এখান থেকে যদি বি বের করো, বি সমান কত আসবে? এটা থেকে বি সমান ডি মাইনাস এ, তাই না? তাহলে ডি মাইনাস এ হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা যেটা বলতে পারি যে ফোকাস দূরত্ব যেহেতু নিচে, ফোকাস দূরত্বের মান যত বাড়বে আমার ম্যাগনিফিকেশন তত কমবে। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে, ম্যাগনিফিকেশন তত বাড়বে। আচ্ছা, তো এরকম এই যে সরল মাইক্রোস্কোপ যেটা, এটার অনেক ব্যবহার আছে। যেমন আমরা দেখি যে অলংকার নির্মাতা যারা, তারা ব্যবহার করে থাকে, ঘড়ি যারা মেকার আছে তারা ব্যবহার করে, ছোট ছোট জিনিস দেখার জন্য আমরাও ব্যবহার করি, ভার্নিয়ার স্কেলের পাঠ নেওয়ার জন্য, হাতে চাপ নেওয়ার জন্য, ক্ষুদ্র যন্ত্রপাতি গুলা ইয়ে করার জন্য, ক্ষুদ্র যন্ত্রপাতি মাপঝুপ আমরা চালানোর জন্য এটা ব্যবহার করি। এবার আসলো কম্পাউন্ড বা কমপ্লেক্স মাইক্রোস্কোপ। ওকে, বা জটিল বা যৌগিক, জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন। ঠিক আছে, সর্বপ্রথম অতি ক্ষুদ্র বস্তু দেখার জন্য 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও জটিল বা যৌগিক মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, এবং এই যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তুর খুঁটিনাটি প্রতিবিম্বের সাহায্যে বহু গুণে বিবর্ধিত করে দেখা যায়। এটি সরল মাইক্রোস্কোপের তুলনায় অতিমাত্রায় বিবর্ধনের অধিকারী, এবং বর্তমানে যেটা আছে প্রায় দেখা যায় সরল মাইক্রোস্কোপের তুলনায় 2000 গুণ বেশি বিবর্ধন করে থাকে। আচ্ছা, তাহলে এইবার আমরা তার কিভাবে বিবর্ধন প্রসেস, এটা আমরা একটু দেখে নিই। আমরা নিশ্চয়ই জানি এবং সবাই অবগত, দেখেওছি এরকম থাকে কিন্তু, তাই না? ইয়ে কি বলে, যেগুলা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ধরো এইরকম থাকে। আমি জাস্ট একটু তোমাদের একটা মডেল তো জাস্ট অনুমান করার জন্য দেখাচ্ছি। এখানে একটা হাতল দেখবা লাগানো থাকে, তাই না? ওইটাকে একটা স্ট্যান্ডের উপর বসানো থাকে, এই জায়গার মধ্যে বস্তু থাকলে বস্তুকে আমরা দেখে থাকি। তাহলে বস্তু থাকে আমার এই জায়গায়, তাই না? বস্তু থেকে লাইট যায় আমার যে লেন্সে, এই দেখো লেন্সে লাইট যাচ্ছে, এখানে এই লেন্সকে বলা হয় অভিলক্ষ। অভিলক্ষ, এটাকে আমরা অভিলক্ষকে ইংরেজিতে অবজেক্টিভ বলে ও দ্বারা প্রকাশ করি। আর এই জায়গায় আমার চোখ থাকে কিন্তু, তাই না? চোখ থাকে, এই চোখ দিয়ে কিন্তু আমরা কি করি, এই দিকে তাকিয়ে আমরা দেখে থাকি, তাই না? এই দিকে চোখে দিয়ে এই দিকে তাকিয়ে আমরা দেখে থাকি। ঠিক আছে,
আচ্ছা, তারপরে এইটাকে এই জন্য ই বলা হয় অভিনেত্র, আইপিস। নেত্র তো আই, তাই না? এই জন্য আমরা ই দ্বারা প্রকাশ করি। তো এটা আসলে ছবিটা মুখ্য না, জাস্ট আমি একটু মডেল একটা ডায়াগ্রাম দেখালাম। তাদের বইতে আরো সুন্দর সুন্দর চিত্র দেওয়া আছে, জাস্ট একটু বোঝার জন্য যে এখানে লেন্স কয়টা থাকে। মূলত দুইটা লেন্স ব্যবহার হয়, দুইটা লেন্স মূলত কাজ করে। একটা হলো অভিলক্ষ্য, তাহলে আলো যাচ্ছে বস্তু থেকে আলো প্রথমে যাচ্ছে অভিলক্ষ্য থেকে, তারপরে অভিনেত্রতে যাওয়ার পরে আমরা চোখে দেখতে পাই। তার মানে দুটো উত্তল লেন্স ব্যবহার করা থাকে, দুইটা কি করে তাদেরকে দুইবার বিবর্ধিত করার পরে আমরা অতি বিবর্ধিত অবস্থায় দেখতে পাই। এখন বিবর্ধনটা কিভাবে হচ্ছে এটা আমরা এখন আমাদের দেখাবো। ধরো এই হলো আমার প্রথম উত্তল লেন্স। তাহলে প্রথম বস্তু থেকে এই ধরো একটা বস্তু রাখলাম, আমি বস্তুটার নাম দিয়ে দিই, ধরো পিকিউ, আমি একটা বস্তু রাখলাম। বস্তু থেকে একটা সোজা আলো যাবে, তাই না? বিস্তৃত বস্তু হলে আমরা তিনটা রশ্মি দেখাই। একটা হলো প্রধান অক্ষের সমান্তরাল, আরেকটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, তাই তো? আর আরেকটা যাবে কোথায়? প্রধান অক্ষের সমান্তরালে। আচ্ছা, যাওয়ার পরে কি হবে? যাওয়ার পরে সে তো আবার বেঁকে যাবে, তাই না? বেঁকে গেলে ওখানে আরেকটা কি হবে? বিম্ব সৃষ্টি হবে। এটা কিন্তু সব থিটার বিম্ব মিলে গেছে, তাই না? তাহলে এটা হবে P1, এটা হবে Q1, এবং এটা উল্টো গঠিত হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা P1 বলি। এরপরে কি হবে? এরপরে ওখানে আরেকটা লেন্স আমরা যদি চিন্তা করি, আরেকটা লেন্স ধরো, হ্যাঁ, আরেকটা লেন্স এই এই ধরো, এটা চাইলে আরেকটু উপরের দিকে আরো বড় করে দাও। ওকে, আচ্ছা, তাহলে এই হলো এখানে আসার পরে এই তো আলো আসলো, হ্যাঁ, আসার পরে কি হবে সেটা বেঁকে যাবে, এই বেঁকে যাওয়ার পরে এখানে যদি তোমার চোখ থাকে, হ্যাঁ, এখানে তোমার চোখ থাকে, এই চোখ দেখতে পাবে, তাই না? এই চোখ এই চোখ এদিকে দেখতে পেল। আচ্ছা, তো আমাদের টিফিন শেষ, বুঝতে পারলাম কেন। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো এটা, হ্যাঁ? আহ, বুঝতে পেরেছি আমরা। এখানে আহ নিশ্চয়ই চিত্রটা আছে। আচ্ছা, আমি মুছে দিলাম, তোমাদের কাছে তো চিত্র আছে আঁকা। ওকে, তাহলে আমরা যদি এম বের করতে চাই, এম সমান কত হবে? টু Q2 বাই PQ। ওকে, এটাকে যদি আমরা P2 Q2 বাই লিখি এইভাবে, P1 ইনটু P1 বাই PQ লিখতে পারি না? তাহলে এটাকে আমরা লিখতে পারি M2, এটাকে M1। আরেকটা নোট হলো অভিলক্ষ্য হতে PQ, PQ কিন্তু আমার লক্ষ্য বস্তু। Q এর দূরত্ব যেটা, এটাকে যদি আমরা ইউ নট ধরি, ঠিক আছে? আর P1 Q1 এর দূরত্ব যেটা, এটাকে আমরা প্লাস ভি নট বলবো। তো যেহেতু এখানে এই বিম্ব যেটা, এটা কিন্তু বস্তু, আর এটা হলো তার জন্য অভিলক্ষ্য। তাহলে অভিলক্ষ্য থেকে পিকিউ আমরা ধরলাম ইউ নট, আর অভিলক্ষ্য থেকে বিম্বের দূরত্ব P1 Q1, এটা কিন্তু Q1, হ্যাঁ, P1 Q1 এর দূরত্ব হলো ভি নট।
ফোকাস দূরত্ব, যেটা এটা হবে এফ নট। হ্যাঁ, এটা কিন্তু প্লাস এফ নট, প্লাসটা না লিখলে আমাদের বোঝানোর জন্য। আচ্ছা, দ্বিতীয় আসো অভিনেত্র। এখন যদি একইভাবে অভিলক্ষ্য না বলে অভিনেত্র হতে আমরা অভিনেত্রর ক্ষেত্রে বস্তু হলো P1 Q1। ওকে, P1 Q1 এর দূরত্ব যেটা হবে বিম্ব যেটা হবে, এটা কিন্তু অভিনেত্রের জন্য বিম্ব কোনটা P2 Q2, এবং P2 Q2 এর জন্য বিম্ব যেটা এটা কিন্তু ইমাজিনারি বি। আর লেন্সের ফোকাস দূরত্ব তখন কি হবে প্লাস এফ। ঠিক আছে। আচ্ছা, তো আসো আমরা আরেকটু সামনে যাই। আশা করি আমার এবং যারা কানেক্টেড আছো তারা, আমরা আশা করব যারা কানেক্টেড নাই তাদের চেয়ে আমরা এগিয়ে যাবো নিশ্চয়ই, তাই না? তো আমরা সেই যাচ্ছি। আমরা যদি অভিলক্ষের ক্ষেত্রে, অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে আমরা যদি লিখতে পারি 1/(1/u0), যারা ধরো এখন আরামের ফেসবুকিং অথবা আরামের ঘুমকে ত্যাগ কষ্টের পড়ার সাথে আছি, তাই না? তাদের তো কষ্টের ক্ষেত্রে অবশ্যই পাবে। আচ্ছা, তাহলে ওইটাকে আমরা যদি দিই v0 প্লাস v0/u0 v0/f0, তাহলে 1 প্লাস v0 u0/f0। ওকে, তাহলে মাইনাস v0/u0 1 মাইনাস v0/f0 সমান আমরা জানি কি m। তাহলে এটা আমরা বলবো m1 সমান 1 মাইনাস v0/f0। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা মান আমরা বের করে লিখি। আচ্ছা, এবার আমরা অভিলক্ষ যেহেতু শেষ, আমরা বলবো কি অভিনেত্র। অভিনেত্র লেন্সের জন্য একইভাবে তাহলে আমরা লিখতে পারি 1 বাই মাইনাস ইউই 1/fe। তাহলে আমরা যদি একইভাবে ওই VE দ্বারা ভাগ দিই, প্লাস VE বাই UE সমান VE বাই FE, মাইনাস 1 প্লাস VE বাই UE সমান VE বাই FE। তাহলে VE বাই UE সমান 1 প্লাস VE বাই FE। ওকে। আচ্ছা, তাহলে এটা সমান m2 সমান 1 প্লাস v/f। ওকে। আচ্ছা, তাই যদি হয় সুতরাং m সমান মনে আছে m2 m1 আমরা একটু আগে লিখেছিলাম 1 প্লাস ve/fe, আচ্ছা 1 মাইনাস v0/f0। হ্যাঁ, অথবা 1 প্লাস v/fe, এটা ঠিক থাকবে। আর m1 সমান কিন্তু আমরা এটা জানতাম মাইনাস v0/u0। ঠিক আছে, বা মাইনাস 1 প্লাস v/fe v0/u0।
আচ্ছা, এক্ষেত্রে তার নলের দৈর্ঘ্য যদি বের করি, নলের দৈর্ঘ্য এল সমান হবে বি নট প্লাস ইউ ই। আচ্ছা, আর জটিল মাইক্রোস্কোপের ব্যবহার কোথায় আছে এটা সবাই জানো। আমরা বহুবিধ কাজে, যেমন বিশেষত দেখবা চিকিৎসা বিজ্ঞানে খুবই ব্যবহৃত হয়, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে ব্যবহৃত হয়, বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষার কাজে, হ্যাঁ, জটিল অনুবীক্ষণ যন্ত্রে অনেক বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। আচ্ছা, এইবার আসো আমরা একটু আলাপ করব টেলিস্কোপ সম্পর্কে। টেলিস্কোপ তোমরা জানো যে দূরের জিনিস কাছে দেখার জন্য যারা আহ আচ্ছা, আমাদের সাথে কানেক্টেড আছো 20 জন, ঠিক আছে। আহ আমার মনে হয় যে উপস্থিতি বন্ধের পরে একটু কমে গিয়েছে। নিশ্চয়ই ওরা এই বন্ধের মাঝে হয়তো স্থিতিজড়তা পেয়েছে, অথবা আমাদেরকে অতিক্রম করে গিয়েছে, দুটো থেকে একটা হবে। তো যেভাবেই হোক, আমরা ওদের সবার মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আচ্ছা, তো আমরা এখন শুরু করব টেলিস্কোপ নিয়ে একটু আলোচনা করি। টেলিস্কোপ হলো দূরের জিনিস কাছে দেখার জন্য যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে কি করা হয়, পরিষ্কারভাবে দেখা যায়। তাকে টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র বলা হয়। টেলিস্কোপ দু ধরনের, একটা হলো রিফ্রেক্টিং টেলিস্কোপ আর একটা রিফ্লেক্টিং টেলিস্কোপ। একটা হলো প্রতিসারক টেলিস্কোপ, একটা হলো প্রতিসারক, আর একটা হলো প্রতিফলক। ঠিক আছে, টেলিস্কোপ, তাহলে টেলিস্কোপ দুই প্রকার, একটা হলো রিফ্রেক্টিং আর একটা রিফ্লেক্টিং। ঠিক আছে, প্রতিসারক টেলিস্কোপ যেটা, হ্যাঁ, প্রতিসারক যেটা, এটা অনেক ধরনের আছে। হ্যাঁ, যেমন খুব বহুল ব্যবহৃত যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এটাকে আমরা নোভো টেলিস্কোপ বলি। তারপরে আছে বুট টেলিস্কোপ, তারপরে আছে স্যার, সব টেলিস্কোপ লাগবে, আমি লিখছি না। তাহলে নোভো টেলিস্কোপ, বো টেলিস্কোপ, গ্যালিলিও টেলিস্কোপ, এগুলা হলো প্রতিসারক টেলিস্কোপ। আর প্রতিফলক আছে অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউটনের, আর আরেকটা হলো হার্টসেলের, আর আরেকটা হলো গ্রেগরি। ঠিক আছে, সহজে মনে রাখতে পারবা তিনজনই কিন্তু সায়েন্টিস্টের নাম। ওকে, নিউটন, হার্টসেল, গ্রেগরি। তো এই তিনজনের তিনটা টেলিস্কোপ আছে যেটা প্রতিফলনের ধর্মকে কাজে লাগিয়ে মূলত এই ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। অবতল দর্পণ নিশ্চয়ই জানো, দর্পণে প্রতিফলন হয়। হ্যাঁ, আর এই ক্ষেত্রে প্রতিসারক যে টেলিস্কোপ, প্রতিসারক টেলিস্কোপে লেন্স ব্যবহার করা হয়েছে, লেন্স ব্যবহার করা হয়েছে লেন্স ব্যবহার করা হয়েছে। এরপরে আসো যে এই জায়গায় আমরা নোভো টেলিস্কোপ যেটা, আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রতিসারক এবং প্রতিফলক টেলিস্কোপ, এই তিনটা হলো টেলিস্কোপ। প্রতিফলক টেলিস্কোপ এগুলাতে অবতল দর্পণ ব্যবহার করা হয়, আর প্রতিসারক যেগুলাতে, এগুলাতে লেন্স ব্যবহার করা হয়।
আমরা দুটা একটা একটা করে জানবো, কারণ সবগুলা তিনটা তিনটা ছয়টা আমাদের পক্ষে জানা জানা তো সম্ভবই, কিন্তু পরীক্ষার জন্য মনে রাখা খুবই কঠিন। হ্যাঁ, সো আমরা এই তিনটা তিনটা থেকে একটা একটা শিখবো, একটা প্রতিসারক এবং একটা প্রতিফলক। তোমার বইতেও দেখবে একটা একটা দেওয়া আছে। আমরা প্রথমে নব বা অ্যাস্ট্রোনমিক্যাল যেটা